শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবায়ের, এবং সেই সাথে শুভ সকাল আপনাদের সকলকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন যমুনা টিভির প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে। আমি রুনিয়া আছি, আমি জুলহাস জুবায়ের আপনাদের সাথে আছি। কিছু বিষয় আসলে কখনোই অনুকরণীয় নয়, কিছু বিষয় শুধুমাত্র দেখতে হয়, উপলব্ধি করতে হয়, তারপর ভুলে যেতে হয়। ঠিক তেমন আমাদের শেষ বাউল গানের আসরটির কথা ছিল, দেখতে হবে, উপভোগ করতে হবে, তারপর ভুলে যেতে হবে। কারণ আমরা আসলে যেই সংকটময় সময়টায় পার করছি, এমনটা সময় স্বাস্থ্যবিধির যে দিকগুলো আমাদের অবশ্যই মেনে চলা উচিত, এগুলো যদি আমরা মেনে না চলি সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে ঝুঁকি আরও বাড়বে। বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনিয়া আছে, সাথে আছে জুবায়ের। আমাদের সাথে দুজন অতিথিও আছেন, তাদের সাথে পরিচয় করাবো। তবে তার আগে যে বিষয়টি বলতে চাই, একটা সময় ছিল যখন বাংলাদেশ সম্বন্ধে বিশ্ব নেতাদের মন্তব্য ছিল বাংলাদেশ একটি তলাছাড়া ঝুড়ি, যার উন্নয়ন, অগ্রগতি, প্রগতি কোনোদিনই হয়তো আসবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেই উন্নয়নের অগ্রযাত্রায় আছি, তার ধারাবাহিকতায় বৈশ্বিক অনেক বিনিয়োগকারী বাংলাদেশকে এখন বিনিয়োগের উর্বর ক্ষেত্র বলে মনে করছেন। শুধু তাই নয়, বাংলাদেশের সম্ভাবনাগুলোকে তারা উপলব্ধি করছেন এবং প্রতি মুহূর্ত বাংলাদেশের তারুণ্যের উপর নির্ভর করে তারা তাদের এই অগ্রযাত্রাকে আরও সুনিশ্চিত করতে চাচ্ছেন। এমন বিজয়ী হওয়ার রেসে অনেক বহুজাতিক কোম্পানি বাংলাদেশে এসে তাদের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, ঠিক বাংলাদেশ থেকেই তাদের দক্ষ কর্মসংস্থানের নিশ্চয়তা নিচ্ছেন। অবশ্যই তারই ধারাবাহিকতা আজ দুজন অতিথি আছেন আমাদের সাথে, তাদের সাথে পরিচয় করাতে চাই। একদম সর্ববামে যিনি আছেন কমোডর হাবির, অবসরপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার, এক্সেলারেট এনার্জি, এবং একই সাথে আছেন পিয়াল সাহা, যিনি ইঞ্জিনিয়ারিং ক্যাডেট, এক্সেলারেট এনার্জি। দুজনেই আপনাদের দুজনকে স্বাগত এবং শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। যদি স্যার আপনাকে দিয়ে শুরু করে, আসলে সকালটা কিভাবে আপনার শুরু হয়? সকাল তো শুরু হয় প্রথমেই আমাদের মর্নিং নামাজের মাধ্যমে, ফজরের নামাজের মাধ্যমে। তারপরে প্রতিদিনকার একটা রোজ নামাজটা থাকে আমাদের, যে ওই দিনের কি কি কাজ আছে, সেই কাজগুলো আসলে আগের দিন রাতেই আমি ঠিক করে রাখি যে পরের দিন সকালে কি কি কাজ আমাকে করতে হবে। এর ভিতরে আপনার কিছু কাজ আছে ডেইলি ভিত্তিক, কিছু মিটিং থাকে, কিছু নির্দেশনার জন্য ডাইরেক্টিভস তৈরি করতে হয়। এগুলো একটার পর একটা সাজানো থাকে এবং সেগুলো ওই টাইম লাইন তৈরি করা থাকে, সারাদিনের জন্য টাইম লাইন তৈরি করা থাকে। ওই টাইম লাইন অনুযায়ী একটা একটা কাজ যখন সামনে আসে সেটা সেভাবে সম্পাদন করি। যত ইজিলি প্ল্যানিংটা রিচেক করেই আসলে দিনটা শুরু করা হয়। ভুইয়া যত ইজিলি বিষয়টাকে বললো, বিং এ কান্ট্রি ম্যানেজার, এটা এত সহজ বলে অন্তত আমার কাছে মনে হয় না, কত রিল্যাক্সলি বলে ফেললো। আচ্ছা, আমি মনে করি আপনি হয়তো একটু সহজ একটা সকালের শুরু বলতে পারবেন। হ্যাঁ, আমাদের সকাল তো আমরা স্যারের মতো তো ব্যস্ত না। আচ্ছা, তো নর্মালি যখন ছুটিতে থাকি তখন ঘুম থেকে ওঠা, খাবার দাবার এভাবেই। আর যখন জাজে থাকি তখন নর্মালি ডিউটি শুরু হয় 7টা থেকে। তো 6টা থেকে উঠতে হয়, ব্রেকফাস্ট নিজে রেডি হয়ে তারপর আমরা ডিউটিতে যাই 7টা থেকে। জাহাজের গল্পগুলো আমি আর রুনিয়া একা না, আমি আর রুনিয়া একা না যারা এত সকালে উঠে। মোহাম্মদ হাবির রহমান ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, প্রথমেই এক্সেলারেট এনার্জি বললেই বোঝা যাচ্ছে একটা এনার্জি সংক্রান্ত বা এনার্জি সংশ্লিষ্ট কোম্পানি। একটু এক্সেলারেট এনার্জি সম্বন্ধে জানতে চাই আপনার কাছ থেকে। রাইট, এক্সেলারেট এনার্জি আমেরিকান কোম্পানি, আপনারা জানেন ইউএস বেসড কোম্পানি, এবং এক্সেলারেট এনার্জি হলো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এক্সেলারেট এলএনজি সলিউশন, এলএনজি রিলেটেড কোম্পানি। এক্সেলারেট এনার্জি পায়োনিয়ার, আপনার এলএনজি বিষয়ে তারা পায়োনিয়ার। এবং এক্সেলারেট এনার্জি যে দক্ষ জনবল, তাদের যে সেফটি কনসার্ন, তাদের যে প্রকৌশলী এবং এই আপনার এলএনজি সংক্রান্ত বিষয়ে তাদের যে জ্ঞান এবং দক্ষতা এবং তাদের যে প্রতিনিয়ত রিসার্চ এর উপরে এবং প্রতিনিয়ত উন্নয়নের যে একটা প্রচেষ্টা, এবং এলএনজিকে পৃথিবীব্যাপী এই বিভিন্ন ধরনের প্রতিকূলতার যে পরিবেশ, তাদের সেখান থেকে এলএনজিকে কীভাবে সলিউশন হিসেবে, এনার্জি সলিউশন হিসেবে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া যায় অর্থনৈতিক উন্নয়নের জন্য, এর উপরে পৃথিবীতে যে সংস্থাটি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এবং অবদান রাখছে সেটা হলো এক্সেলারেট এনার্জি। ফ্যান্টাস্টিক। তাহলে তো রুনিয়া, স্বাভাবিকভাবে যে প্রশ্নটা মাথায় আসে, এরকম একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এসে তাদের ব্যবসাটা বাড়াতে চাইলো, বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলো, পিছনে মূল কারণটা কি স্যার, আপনার কাছে কি মনে হয়? পিছনে মূল কারণ অ্যাকচুয়ালি এটা দুটো অ্যাঙ্গেল আছে। একটা হলো ডেফিনেটলি বাংলাদেশের প্রয়োজনীয়তা, যেটা ছিল প্রয়োজনীয়তা। আপনারা জানেন
9-10 সালের দিকে যখন সাঙ্গু গ্যাস থেকে গ্যাস উত্তোলন সীমিত হয়ে আসতেছিল এবং একসময় বন্ধ হয়ে গেল, তখন গ্যাস নির্ভর অনেক প্রতিষ্ঠান ছিল আমাদের, যেগুলো চিটাগংয়ের আশেপাশে এবং আমাদের দক্ষিণ পূর্বাঞ্চলে এগুলোর ভিতরে সার কারখানা ছিল, ইভেন যমুনা সার কারখানা, উৎপাদনমুখী অনেক প্রতিষ্ঠান ছিল, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে এর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে আমাদের বাংলাদেশের অর্থনীতির উপর এবং ইভেন কৃষির উপর। সার কারখানা বন্ধ হয়ে যায়, ইলেকট্রিসিটি প্রোডাকশন বন্ধ হয়ে যায় অনেক কারখানার। এই পর্যায়ে বাংলাদেশ গভর্নমেন্টও তখন চাচ্ছিল অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করতে, এনার্জি কীভাবে কোন সোর্স থেকে আনা যায়, এবং ওই সময় কিন্তু এক্সপ্লয়েট এনার্জি সন্ধান পাওয়া যায়। অসাধারণ। এক্সপ্লয়েট এনার্জিতে আপনি যোগদান করার প্রথম নারী, মানে শুধু তাই না, এলএনজি ক্ষেত্রে প্রথম নারী। বিশাল একটা কিভাবে যাত্রাটা শুরু করেন, এই গল্পটা জানতে চাই। আচ্ছা, আমি 2020 সালের জানুয়ারিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন থেকে চুক্তি শেষ করে এই বিজ্ঞপ্তিটি পাই। তো তারপর আমি তখন এইখানে আবেদন করি। প্রায় 600 জন আবেদনকারী ছিল যখন আমি ভাইবাতে বসি। তো ওখান থেকে তারা আমাকে ভাইবা নেওয়ার পর জুন মাসে তারা আমাকে নিশ্চিত করে জাহাজে যোগদানের জন্য। তো আমি 29 জন জাহাজে যোগদান করি। ভাইবার প্রক্রিয়াটা কি ছিল, যে আমি জাস্ট জানতে চাচ্ছি কেন আপনি, পিয়াল সাহা কেন, এবং এই ভাইবাতে আমিও ছিলাম। স্যার আপনার কাছ থেকে ইভালুয়েশন নিব, আমরা আগে ক্যান্ডিডেটের কাছ থেকে জানতে চাই কেন ভাইবাতে। What was so special about you? I don't know what is the special about me, but they select me. Maybe they will go through my CV and they like me and they select me. তার আগে যদি একটু এক্সপেরিয়েন্সটা জানি, চেষ্টা করি। আগে আমি ছিলাম বাংলাদেশ শিপিং কর্পোরেশনে ছিলাম। হ্যাঁ, ওখানে আমি জাহাজ থেকে প্রথমে 12 মাসে একটা কন্ট্রাক্ট সম্পন্ন করি, তারপর 3.5 মাস, এরপর আমি এখানে জয়েন করি। কিন্তু শিপিং কর্পোরেশনে কেন, মানে ইঞ্জিনিয়ারিং শেষ করে তো অনেক জায়গায় জয়েন করা যায় না। পড়াশোনাটা করেছি মেরিন ইঞ্জিনিয়ারিং, পানিতে ভাসতে হবে। সাঁতার জানা আছে? হ্যাঁ, সাঁতার জানা আছে। জি, আমারটা কোশ্চেন জনাব হাবিবুর রহমান ভাইয়া, যেটা খুব স্বাভাবিক প্রশ্ন আসে, একজন নারী ক্যাডেটকে যখন আপনারা রিক্রুট করেন, নারী ইঞ্জিনিয়ারিং ক্যাডেটকে যখন অনবোর্ড করেন টিমে, তখন অনেকগুলো চ্যালেঞ্জেস মাথায় রাখতে হয়, যে অনেক চ্যালেঞ্জিং একটা লাইফ ও কি করে কোপ করবে, একটা বিশাল ম্যান লিড ওয়ার্ক ফোর্স, এটার সাথে নিজেকে কিভাবে সিঙ্ক ইন করবে, এই বিষয়গুলো মাথায় রেখে হোয়াট ওয়াজ দ্য মেইন রিজন দ্য কোম্পানি পিকচার? ওয়েল, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের জন্য। অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাক্সেলারেট কোম্পানির থেকে যে দুটো জাহাজ বাংলাদেশে এখন, দুটো টার্মিনাল আছে এখন, একটা হলো অ্যাক্সেলারেট এনার্জি সরাসরি অপারেশন করছে মহেশখালী এলএনজি টার্মিনাল, আরেকটা আমাদের কোম্পানির জাহাজ এফএসআরইউ সামিট কোম্পানি নিয়ে অপারেট করছে। এই দুটো কোম্পানি, এই দুটো এফএসআরইউতে, দুটো জাহাজে আপনার প্রাথমিকভাবে সমস্ত ক্রু ছিল বিদেশি, 100% ক্রু ছিল বিদেশি। তো আমার মাথায় সবসময় ছিল, এবং বিষয়টা আমাদের কোম্পানিও ওইভাবেই চিন্তা করেছে, আলোচনার মাধ্যমে কোম্পানিও গুরুত্ব দিয়েছে, যে এই দেশে অপারেট করতেছে জাহাজ, অতএব এই দেশের মেরিনারদের সেখানে সুযোগ থাকা উচিত। এবং কোম্পানিতে এটি নিয়ে আলোচনা হয়েছে, কোম্পানি এটিকে খুব স্বতঃস্ফূর্তভাবে নিয়েছে। এবং আমার রেয়ার অপরচুনিটি হয়েছিল কোম্পানির নাম্বার 1 ম্যানের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা, এবং উনি যাকে বলে গ্রিন সিগন্যাল দিলেন আমাকে, যে গো হেড অ্যারেঞ্জমেন্ট করার জন্য। ফলে আমরা তখন দেখলাম যে এখানে আমাদের মেরিন একাডেমিতে ক্যাডেটদের প্রশিক্ষণ হচ্ছে, মেরিন একাডেমিতে। তাই ক্যাডেটদের প্রশিক্ষণের পরে তাদের সিতে যাওয়া উচিত, সাগরে যাওয়া উচিত, এবং সি বিলেট পাওয়া, সাগরে একটা জাহাজে তাদেরকে যাওয়া, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য, ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য। তো এই সময় কিছুটা ফ্রাস্ট্রেশন ছিল আমাদের, বিশেষ করে লেডি ক্যাডেট যারা ছিল তাদের উপরে কিছুটা ফ্রাস্ট্রেশন ছিল। আমি জানি এই জন্য যে আমি এই নেভিতে যখন আমি ছিলাম, তখন নেভিতে কিন্তু 3 বাহিনীর ভিতরে আপনার প্রথম লেডি ক্যাডেট নেভিতে নেওয়া হয় 3 বাহিনীর ভিতরে, এবং তাদের ট্রেনিংয়ের সাথে আমি জড়িত ছিলাম। এক্স্যাক্টলি। ফলে আমি জানি যে এদের ভিতরে কোনো ঘাটতি নেই। আমি দেখেছি যে কিভাবে তারা এনার্জেটিক এবং
কিভাবে তারা বিচক্ষণতার সাথে বুদ্ধিমত্তার সাথে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে যে কোনো প্রশিক্ষণ গ্রহণের জন্য মন মানসিকতা আছে এবং পুরুষদের চেয়ে কোনো কম নয়। তিনি সবই সামলাতে পারেন। এক্স্যাক্টলি, এবং এটা আমি ফেস করেছি, আমি দেখেছি এবং আমি জীবন্ত উদাহরণ প্রশিক্ষণের মাধ্যমে আমি দেখেছি। আমি যখন পরবর্তীতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডি ছিলাম তখনও আমি দেখেছি যে এদেরকে যখন লেডি ক্যাডেটদেরকে যখন আমি শিপিং কর্পোরেশনের জাহাজে ডেপ্লয় করি কত সুন্দরভাবে তারা পারফর্ম করেছে। কারণ তাদের মধ্যে এই প্রতিযোগিতা নিজের সাথেই থাকে যে যেহেতু আমি মেয়ে আমাকে সেটা প্রমাণ করতে হবে। এক্স্যাক্টলি, এবং প্রতিযোগিতা আমাদেরকে প্রমাণ করতে হয় আমাদের যোগ্যতা। এইটা আবার কোন দিকে গেল? আমি কোশ্চেনটা আসতেছি। তো আমি যখন অ্যাক্সেলারেটর কান্ট্রি ম্যানেজার হিসেবে সেই সুযোগ পেলাম তখন আমি মেরিন একাডেমি কমান্ডেন্টের সহায়তায় আমি অনেকগুলো যারা ওয়েটিং জাহাজে যাওয়ার জন্য মেরিন একাডেমি থেকে কোয়ালিফাই করে বসে আছে এদের একটা লিস্ট আমি তাদের কাছে মানে কমান্ডেন্টের কাছে থেকে সংগ্রহ করলাম এবং সংগ্রহ করে অ্যাক্সেলারেট হেডকোয়ার্টার থেকে 2 জন অতিথি আসলেন, তাদের সাথে আমি বসে এদেরকে ইন্টারভিউ নিলাম এবং ইন্টারভিউতে স্বাভাবিক কেউ ভালো করবে, কেউ একটু খারাপ করবে, কেউ একটু অতি ভালো করবে এবং আমাদের লক্ষ্যই ছিল ছেলে এবং মেয়েদেরকে সমানভাবে গুরুত্ব দেয়া এবং যারা ভালো করবে তাদেরকে সিলেক্ট করা এবং সেভাবেই করেছি আমরা পিয়াল সাহাকে ফ্রম দ্য ফিমেল ক্যাডেটস এবং অলসো মেল ক্যাডেটদের ভিতর থেকেও আমরা এভাবে করেছি। পিয়াল সাহাকে যদি জিজ্ঞেস করি, এইটা হচ্ছে ধরেন প্রথমত মেরিন একাডেমি জয়েন করা, তারপর এখন ধরেন জাহাজে থাকা, কাজের জন্য থাকতে হচ্ছে পরিবার থেকে দূরে, পরিবারের সাপোর্ট কতটা ছিল? কারণ আমরা জানি যে সমাজ আসলে খুব সহজেই সবকিছুকে দেখে না, যদিও খুব স্বাভাবিক একটা বিষয়, বাট তারপরও আমার পরিবারের সাপোর্ট পুরোপুরি ছিল এবং আমার পরিবার আমার উপর সেই আস্থাটা রেখেছে যে আমি কাজ করতে পারবো বা থাকতে পারবো, যেটা আমার জন্য একটা মানে খুব বড় সহায়ক হিসেবে কাজ করেছে। অবশ্যই, বিশেষত যেখানে বাংলাদেশে মেয়েরা ছোটবেলা থেকে পারিবারিক ভিন্ন বিধিনিষেধের মাঝখান দিয়ে বড় হয়, সেখানে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি যে আমি এরকম একটা অপরচুনিটি পেয়েছি। মানে বাসায় কখনো ছেলে মেয়ের কোনো বিভেদ হয়নি, ভাই বোনের মধ্যে কখনো ছেলে মেয়ের কোনো বিভেদ হয়নি। How many siblings do you have? Sister, one younger sister. One younger sister. আপনি তারও পথটা একটু সুদূর প্রসারী করেছেন। আপনাকে দেখে এরকম বাংলাদেশের প্রচুর নারী হয়তো আরো আগ্রহী হবে। আমরা এই কনভারসেশন আর একবার ফিরবো, তার আগে একটা বিরতিতে যেতে চাই। দর্শক, we are in conversation with হাইবুর রহমান ভুইয়া and পিয়াল সাহা. Taking a short break. ফিরছে এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর সকলে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবাইর। আমি সুযোগ দেই না, এটা এটাই বারবার বলতে চাইছিল রুনিয়া, যে আমাদেরকে প্রমাণ করতে হয়, সবাইকে প্রমাণ করতে হয়, সবাইকে প্রমাণ করতে হয়, উপাদ্য সম্পাদ্য সবকিছু আমাদের প্রমাণ করতে হয়েছে। যাই হোক, আমরা কথা বলছিলাম যারা মাহবুব রহমান ভুইয়া এবং পিয়াল সাহার সাথে। হাইবুর রহমান ভুইয়া, দুঃখিত, I got carried away with রুনিয়া। হাইবুর রহমান ভুইয়া, যে কনভারসেশনে ছিলাম আমরা এতক্ষণ, আমরা ক্যাডেটদের কথা শুনছিলাম বা আপনি ক্যাডেটদের কথা বলছিলেন। যেই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আসে, নেভিতে একটা লম্বা সময় আপনি সিতে সার্ভ করেছেন। আমরা জানি, যেটা অনেকে বলে যে সমুদ্র জীবন হচ্ছে খুব বিষণ্ণ একটি জীবন। এত লম্বা সময় বিষণ্ণ জীবনে পার করে তারপর আবার কেন সেই সমুদ্রের সাথে এই চুক্তিটা করতে হলো, সেই সম্পর্কটায় যেতে হলো, বা এই প্রতিষ্ঠানের সাথে কি করে সম্পৃক্ত হলেন? ইটস এ বিউটিফুল কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি এটা আমি এভাবে বলবো, এই প্রতিষ্ঠান বা এই কোম্পানির সম্পর্কে প্রথম আমি জানতে পারি তখন আমি 2013-14 সালে, তখন আমি মংলা পোর্টের চেয়ারম্যান। এই কোম্পানি তখন বাংলাদেশে এলএনজি সংক্রান্ত বিষয়ে গভর্নমেন্টের সাথে, পেট্রো বাংলার সাথে বিভিন্ন রকম আলোচনা এবং তাদের অনুসন্ধানী কার্যক্রম পরিচালনা করছে। তখন এই কোম্পানি সম্পর্কে মিডিয়াতে মাঝে মাঝে আসতো। তো এই কোম্পানির সম্পর্কে তখনই আমি জানতে পারি অ্যাকচুয়ালি যে তারা কি কোম্পানি, তাদের অবস্থান কোথায়, কী ধরনের কোম্পানি, এবং যেটা আমি আগেরবার বললাম যে এরা পায়োনিয়ার ইন এলএনজি সলিউশন ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অন্যতম 1 নম্বর কোম্পানি। এবং ফলে স্বাভাবিক কারণে একটা অ্যাট্রাকশন বা আকর্ষণ তৈরি হয়। এবং এলএনজির বিষয় তখন কিন্তু নতুন বাংলাদেশের জন্য, নিউ টেকনোলজি নতুন বাংলাদেশের জন্য, এবং এটি যেহেতু এটা এনার্জির সাথে সম্পৃক্ত, এবং যেহেতু ওই সময় আমাদের কিন্তু ব্যাপকভাবে আলোচিত একটা বিষয় বা গভর্নমেন্টের ভিশন 2021, ভিশন 2041,
যে বাংলাদেশ মধ্যম আয়ের এবং উন্নত দেশ হিসেবে তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন রকম কার্যক্রম, এবং সেখানে কিন্তু এনার্জির সাপোর্টটা অত্যন্ত গুরুত্ব। আমাদের এসডিজি যে গোলগুলো বাস্তবায়ন করতে হবে তার মধ্যে এনার্জি আছে। এক্স্যাক্টলি, এই ফলে অটোমেটিক্যালি এটা একটা ব্যাপকভাবে আমার জন্য একটা আকর্ষণীয় বিষয় ছিল জানার জন্য, এবং এর সাথে টু বি অ্যাব্রেস্ট অফ দিস। তো এরপরে আমি মংলা পোর্ট থেকে চলে যাই আপনার ট্রান্সফার হয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে অ্যাজ ম্যানেজিং ডাইরেক্টর। 2017 সালে ওই প্রতিষ্ঠান থেকে আমি অবসরে যাই। অবসরে যাওয়ার সময়ে তখন আমি দেখি যে আমার নলেজ আসে যে এক্সেলারেট এনার্জি একজন টার্মিনালে একজন অপারেশন ম্যানেজার নেয়ার জন্য তারা খুঁজতেছে, উপযুক্ত ক্যান্ডিডেট খুঁজতেছে, এবং সেটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মার্কেট থেকে তারা রিক্রুট করতে চাচ্ছে, এবং আন্তর্জাতিক তাদের একটা রিক্রুটিং এজেন্সিকে তারা এটা দায়িত্ব দিয়েছে, এবং সেটা আমার নলেজ আসে। আমি দেখলাম যে আমার তো সারা জীবনের পুঁজি হলো সাগর, সাগরের সম্পর্কে আমার অভিজ্ঞতা, মংলা পোর্টের থাকার জন্য সেই পোর্ট পরিচালনার অভিজ্ঞতা, শিপিংয়ে আমার অভিজ্ঞতা, এবং তার সাথে এমন একটা কোম্পানি যেটা পৃথিবীতে নাম্বার 1, এবং তারা এমন একটা বিষয় নিয়ে আসতেছে যেটা ডাইরেক্টলি আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের সরাসরি ভূমিকা রাখতেছে। এই বিষয়গুলো আমাকে অত্যন্ত উদ্বুদ্ধ করে, এবং আমার বিগত অভিজ্ঞতা এবং দেশপ্রেম এই জায়গাটাই আসছিলাম যে সেলারকে প্রচন্ড পরিমাণে দেশপ্রেমী হতে হয়। এক্স্যাক্টলি আমার 40 বছরের সার্ভিস লাইফে সবচেয়ে প্রথম এবং প্রধান আইটেম, 1 নম্বর আইটেম সবসময় প্রতিদিন সামনে থাকতো দেশপ্রেম, এবং সেই দেশপ্রেম এবং অভিজ্ঞতার উদ্বুদ্ধ হয়ে আমি ভাবলাম এখানে আমার যাওয়া উচিত, দিস ইজ দ্য প্লেস যেখানে আমার যাওয়া উচিত, এবং আমি এখানে কন্ট্রিবিউট করতে পারবো, এবং অবশ্যই এমন একটা ক্ষেত্র যদি আমি পাই তাহলে আমার জন্য সময়টা কাটানো অনেক ভালো হবে। এবং ওই সময় আমি আমার ইন্টারেস্টটা শো করি, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমি শুনেছি, এশিয়া থেকে, ইউরোপ থেকে ক্যান্ডিডেট ছিল, বাংলাদেশ থেকে অবশ্য আমি একাই ছিলাম। বিভিন্ন পর্যায়ে আপনার ইন্টারভিউ হয়েছে কয়েক মাস যাবত, একাধিকবার, 3-4 বার, আমি যতটুকু মনে পড়ে। অনেক লেন্দি প্রসেস, বিকজ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। তাদের বিজনেস সমস্ত, একদিকে তাদের বিজনেস, একদিকে ডিফিকাল্ট, বে অফ বেঙ্গল একটা অত্যন্ত ডিফিকাল্ট এবং একটা খুব কঠিন একটা মানে সাগর, সবসময় আপনার সাগরটাই থাকে, উত্তাল থাকে। সেখানে অপারেট করা, আননোন পরিবেশে এরকম একটা নতুন টেকনোলজি সেখানে সাকসেসফুল হওয়া, সব কিছু বিষয়ে এখানে অনেক চ্যালেঞ্জ ছিল। ফলে তারা অনেক ইন্টারভিউ নিয়ে অনেক ধরনের আপনার সিস্টেমের মাধ্যমে আলটিমেটলি প্রায় 3-4 বার বিভিন্ন পর্যায়ে ইন্টারভিউ হয়েছে, অ্যান্ড একসময় দেখলাম যে ফ্যান্টাস্টিক আমাকে তারা মনোনীত করেছে। বিকজ ইউ আর দ্য পারফেক্ট চয়েস। আপনি এই সাগরকে চেনেন, যেটা তাদের সবচেয়ে বেশি প্রয়োজন। টেকনোলজি না বুঝলে আমি সাগরটাকে বুঝি, যেখানে সে কাজটা হবে। কমোডর হাবিব, প্রবাবলি ইফ আই এম নট রং, বহুজাতিক কোম্পানির কান্ট্রি ম্যানেজার হিসেবে এরকম একটি পদে বাংলাদেশি হিসেবে আপনি পায়োনিয়ার, যদি ভুল না করি আমি, এনার্জি, অন্তত এনার্জি ক্ষেত্রে আমার স্মৃতি যদি আমাকে বিভ্রান্ত না করে। আমরা পিয়াল শাহের কাছে আবার একটু যেতে চাই। এই যে মানে হয় না, এটা তো একটা চ্যালেঞ্জিং জায়গা মেয়েদের জন্য কাজ করা, সাগরে থাকা, সাগরে নিশ্চয়ই অনেকগুলো অভিজ্ঞতা আছে। এইটাই আসলে কি কখনো নিজেকে ইন্সপায়ার করে যে আমার এই পদক্ষেপটা আসলে আমার পরে যে মেয়েরা আছে, মেরিন যারা আছে, তাদেরকে উদ্বুদ্ধ করবে, ক্যারিয়ারদেরকে উদ্বুদ্ধ করবে এই যাত্রাটা নেওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই। আমি এখানে পায়োনিয়ার, তো আমরা এলএনজি শিপ সম্পর্কে সবসময় শুনতাম যে ইটস এ হাই ক্লাস শিপ, এবং এটা শিপটা কেমন ভেতর থেকে? শিপ অ্যাজ ইউজুয়াল। তো সেক্ষেত্রে এটা আমাদের জন্য সবসময় একটা ড্রিম ছিল যে আমরা এলএনজি শিপে যাব, বা এলএনজি শিপ আমরা শুনতাম যে ফরেনাররা জব করে বা দেখতাম। তো সেই সব ক্ষেত্রে যখন আমি নিজে এই জায়গাতে এই চান্সটা পেলাম, তো ইটস এ রিয়েলি গ্রেট অপরচুনিটি ফর মি, অ্যান্ড আই এম লাকি দ্যাট আই এম হিয়ার ইন দ্য এলএনজি শিপস। এবং আমি মনে করি যে আমার মাধ্যমে এই রাস্তাটা উন্মুক্ত হলো আমার জুনিয়র ব্যাচদের জন্য,
আমাদের যারা নেক্সট প্রজন্ম যারা আসছে, যারা মেরিন একাডেমি নেক্সট ব্যাচ, তাদের জন্য। বাহ, একটু জানতে চাই, ইন শর্ট টিপস দিতে চাই কিছু, যারা পরবর্তী প্রজন্ম আছে বা যারা আপনাকে ফলো করতে চায়, কি করা উচিত তাদের? Actually, I am not the role model. I am still experience যেহেতু আছে, কি করা উচিত? I am just an example that এক্সাম্পল যে সবাই মনে করে যে আমরা এইসব ক্ষেত্রে পারবো না, কোনো কিছুতে যাওয়ার আগে আমরা এই কাজটা মেয়েরা পারবেন না, তো এটা একটা এক্সাম্পল যে না আমরা পারি। কোনো ফিজিক্যাল লিমিটেশন আসলে কোনো ফিজিক্যাল লিমিটেশন নেই। স্যার আমি দুদিক থেকে চাপে আছি, তাই ইটস বেটার টু গো টু ইউ अगेन মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। সেই বিষয়টি স্যার জানতে চাই যে ইয়াং ম্যারিনার্স যারা আছে, একদম শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি আমাদের, ইন্সপায়ার করবার জন্য কি বলবেন? রাইট, ইয়াং মেরিনারদের ইন্সপায়ার করার জন্য আমি বলবো যে তাদেরকে পরিশ্রম করে দক্ষতা অর্জন করতে হবে। আমি বলি এই জন্য যে দেখেন, অ্যাক্সেলারেট এনার্জির দুটো FSRU, যেটাকে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট আমরা বলি, এই দুটো ইউনিট এখানে বাংলাদেশে এখন আছে। একটা তো অ্যাক্সেলারেট নিজেই পরিচালনা করতেছে, 100% অপারেশন করতেছে, যেটা আমার নিয়ন্ত্রণ হচ্ছে। আরেকটা আমাদের একটা জাহাজ সামিট চার্টারিং করে অপারেট করছে। এই দুটো জাহাজ আমাদের টেরিটোরিয়াল ওয়াটারের ভিতরে অপারেট করছে, হাতের নাগালে, এবং পৃথিবীর অত্যাধুনিক টেকনোলজির সমৃদ্ধ এই দুটো জাহাজ। এই দুটো জাহাজের প্রতিটির আপনার স্টোরেজ ক্ষমতা হলো 1,38,000 মিটার কিউব ভলিউমের LNG সংরক্ষণে রাখতে পারে, এবং পৃথিবীর অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করে এখানে LNGকে রিগ্যাসিফাই করে গ্যাসে রূপান্তর করা হয়। এই জিনিসটা আমাদের হাতের কাছে আছে, এবং সেখানে আমাদের মেরিনারদের কাজ করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে, সুযোগ তৈরি হয়েছে, এবং আমরা বাংলাদেশের মেরিনারদেরকে অফিসার এবং রেটিংস দুই গ্রুপকেই সেখানে কাজের সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। এবং আমাদের কোম্পানির এই দুটো শুধু জাহাজের মাধ্যমে দক্ষতা সাথে কাজ করে নিজেদেরকে যদি প্রমাণ করতে পারে আমাদের মেরিনাররা, তাহলে আমাদের প্ল্যান হলো এই সমস্ত ক্রুদেরকে আলটিমেটলি বাংলাদেশের ক্রু দ্বারা প্রতিস্থাপন করে সম্পূর্ণ বাংলাদেশি ক্রুদের পরিচালনা করা। শুধু তাই না, এই কোম্পানির পৃথিবীতে বিভিন্ন দেশে যে আরও অনুরূপ জাহাজ আছে, সেই জাহাজেও যাতে এই ক্রু বাংলাদেশি ক্রুরা যেতে পারে সেই ব্যবস্থাও কিন্তু উন্মুক্ত আছে। এমন একটা অপরচুনিটি আমরা গ্র্যাব করতে আমাদের হাতের ভিতরে এখন আসছে। কাজে আমি মেরিনারদেরকে বলবো, গ্র্যাব ইট, টেক ইনিশিয়েটিভ, দক্ষতা অর্জন করো এবং নিজেদেরকে প্রমাণ করো যে তোমরা এটাকে করতে পারো। এটা দিয়ে নিজের যেমন ভবিষ্যৎ গড়তে পারবে, ভবিষ্যৎ জেনারেশন, অনাগত জেনারেশন যারা আছে মেরিনার্স, তাদের জন্য দ্বার উন্মুক্ত থাকবে, বৈদেশিক বাজার উন্মুক্ত হবে। মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ পিয়াল সাহা, আপনাকেও। আপনাদের জন্য শুভকামনা রইল। যেভাবে আপনারা বাংলাদেশিদের অগ্রযাত্রার মোটামুটি না সূচনাটা করেছেন, আপনাদের ধারাবাহিকতায় আমাদের পরবর্তী আরও প্রজন্ম মেরিনার্স যারা রয়েছেন আপনাদের এই অগ্রযাত্রায় তার গতিযুক্ত করবে। আপনাদের শুভকামনা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন আপনারা দুজন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে এই সকালবেলা যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছি আমাদের আজকের অতিথি কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া এবং একই সাথে পিয়াল সাহার সাথে। বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবায়ের, এবং আমাদের সাথে এই পর্যায়ে আরও একজন অতিথি যুক্ত হবেন, কারণ আজ এমন মানুষদের নিয়ে কথা বলতে চাই যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নের অগ্রযাত্রার কথা বলছিলাম। এখানে পিছিয়ে যারা পড়েছেন, শারীরিকভাবে যারা প্রতিবন্ধকতার শিকার, তাদেরও কিন্তু পিছনে ফেলে এগিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে না। তাদেরও সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, আমাদের উন্নয়ন, অগ্রগতি, প্রগতি নিশ্চিত করতে চান। এই বিষয়ে আমাদের সাথে আজকে একজন অতিথি আছেন। অতিথির সাথে আপনাদের সবাইকে পরিচয় করাতে চাই। রুনিয়া, কে আছেন আমাদের সাথে? আমাদের সাথে আছেন মারিয়া হক, পরিচালক, হিউম্যান রিসোর্স, ব্র্যাক। শুভ সকাল মারিয়া হক, এবং সকালে বাংলাদেশ আপনাকে আমন্ত্রণ। থ্যাংক ইউ। মারিয়া, যে বিষয়টি আমরা জানি, আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। প্রতি বছর এই একটা দিনকে কেন্দ্র করে কিন্তু আলোচনা কিংবা প্রচার প্রচারণার প্রাচুর্য আমরা দেখি, খুব বেশি প্রচার প্রচারণা দেখি। এটা ছাড়াও একটু জানতে চাই, সারা বছর জুড়েও তো শারীরিক প্রতিবন্ধকতার শিকার যারা আছেন, গিফটেড যারা আছেন কিংবা ফিজিক্যালি চ্যালেঞ্জ, আমি জানি না কীভাবে আপনারা অ্যাড্রেস করতে চাইবেন, ডিফারেন্টলি এবল যেভাবে অ্যাড্রেস করেন, তাদের নিয়ে আপনারা প্রচুর কাজ করেন। আজকের দিনটাকে কেন্দ্র করে কি করছেন?
যে একটু সবার আগে বলে রাখি যে আমরা অনেক নামে তাদেরকে ডাকি, বাট আমাদের অফিসিয়াল যে আমাদের মোটামুটি অফিসিয়াল ফর্মাল যে ভাবে আমরা ওনাদেরকে অ্যাপ্রোচ করতে চাই সেটা হবে যে বাংলাতে আমরা বলি প্রতিবন্ধী এবং ইংলিশে বলা হয় পার্সন উইথ ডিসেবিলিটি। তারা ডিসেবল পিপল না, তাদের ডিসেবিলিটি আছে বাট তারা ডিসেবল, তো সেই জন্য ওনাদেরকে এই নামে আমাদের ডাকতে হবে, অন্য কোনো নামে না। সো প্রথমে এটা দিয়ে শুরু করছি। 2 নাম্বার হচ্ছে যে আমি আপনার সাথে একটু একমত পোষণ করছি ইন আ ওয়ে যে আজকের দিনটা অবশ্যই একটা সেলিব্রেশনের মধ্যে দিয়ে যাবে, আমাদেরকে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। বাট এটাও ভুলে যাওয়া যাবে না যে এই দিনটা শুধু তাদের জন্য না, তাদের প্রতিদিন আমাদের জন্য যেরকম প্রতিদিন ইজ আ নিউ স্টার্ট, তাদের জন্য প্রতিদিন ইজ আ নিউ অপরচুনিটি। সো একটা দিন দিয়ে আমরা হয়তো বা এটা ওনাদেরকে সেলিব্রেট করতে পারবো না, তবু আমাদের আজকে অনেক প্রোগ্রাম আছে। তো যেমন আমি আজকে সকালে এটা করছি, পরে আমাদের অফিসে যাওয়া হবে, ওখানে আমাদের একটা ইনক্লুসিভ আমাদের একটা ইনিশিয়েটিভ আছে যেখানে আমরা এই ইনিশিয়েটিভ বলছি ডিসেবিলিটি ইনক্লুশন ইনিশিয়েটিভ। ওখানে আমাদের একটা ইনক্লুসিভ আড্ডা হবে আজকে প্রায় 1.5 ঘন্টা জুড়ে, এবং সকালে বিকালে আরো কিছু প্রোগ্রাম আছে আমাদের। বাট আমরা এটাকে খুব ইনস্টিটিউশনালাইজ বা কোনো এমন ভাবে করতে যাচ্ছি না যে বোঝানোর জন্য যে এই দিনটা তাদের জন্য। আমাদের ব্র্যাকে প্রতিদিনই তাদের জন্য, এবং আমাদের প্রায় 200-র উপর প্রতিবন্ধী কলিগ আছেন অথবা কলিগ উইথ ডিসেবিলিটি আছেন, তাদের সাথে আমরা প্রতিদিনই সেলিব্রেট করি। তো আজকের দিনটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আমাদের জন্য প্রতিদিনই ইম্পর্টেন্ট। বাহ, চমৎকার চমৎকার। এবং যে সেখানে যে জানতে চাই যে আমাদের এখন আমরা বিংশ শতাব্দীর কথা বলছি, আমরা এগিয়ে যাওয়ার কথা বলছি, সেখানে যারা এই যে প্রতিবন্ধী যারা আছেন বা যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আমরা যাদেরকে আখ্যায়িত করি, তারা আসলে কতটা মানে তাদের জন্য আমাদের সমাজ আসলে কতটা প্রস্তুত? তাদের আমরা যদি ট্রান্সপোর্টেশনের কথা বলি, তাদের যদি মুভমেন্টের কথা বলি, সেখানে আসলে তাদের আমাদের পরিবেশ বান্ধব কিনা? আনফর্চুনেটলি এখন ওরকম হয়নি। মানে আমি যখন দেখছি যে আমাদের কলেজ যখন আমাদের ট্রান্সপোর্টেশন সার্ভিস আছে, আমাদের যে বাসগুলো আছে সেটা আমরা বলি রিজনেবল অ্যাকোমোডেশন, তাদের জন্য ওভাবে প্রস্তুত করা আছে, কিন্তু সব জায়গায় না। তারা আমাদেরকে বলে যখন আমরা বাইরে যাই তখন কিন্তু আমরা এই ফ্যাসিলিটি পাই না। বাট হাউএভার যেটা করছে, আমাদের একটা অ্যাডভোকেসি টিম আছে, আমাদের পুরো বড় একটা প্রোগ্রাম আছে অ্যাডভোকেসি প্রোগ্রাম। ওখান থেকে আমরা এই ধরনের এই প্রবলেমটা সলভ করার জন্য অনেক কাজ করছি। যদিও এটা হিউম্যান রিসোর্সের আন্ডারে না, বাট আমাদের একটা অ্যাডভোকেসি টিম আছে যারা প্রোঅ্যাক্টিভলি কাজ করছে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, বাংলাদেশ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সাথে। এবং স্পেশালি আপনি যে কথাটা বললেন, তো আপনারা শুনে আনন্দিত হবেন যে আমরা 3 জায়গায় কাজ করছি আপাতত। একটা চট্টগ্রাম রেলওয়ে, সেই রেলওয়েটাকে ডিসেবিলিটি ইনক্লুসিভ ডিজাইন করা। তারপর আমরা করছি মেট্রো রেলের কাজ, হচ্ছে মেট্রো রেলের কাজেও আমরা ডিজাইন রেকমেন্ড করছি বাংলাদেশ গভর্নমেন্টকে। আরেকটা হচ্ছে যে আমরা সদরঘাট টার্মিনাল, কারণ আমাদেরকে সব দিকে দেখতে হবে। আমরা রেলওয়ে দেখছি, আমরা সড়ক পথ দেখছি, এবং আমরা পথ দেখছি। তো সদরঘাট টার্মিনাল নিয়েও আমরা কাজ করেছি, ডিজাইন করেছি, খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হবে। বাহ, মারিয়া, অসংখ্য ধন্যবাদ এই ইঙ্গিতগুলো করবার জন্য, যাতে করে আমরা আসলে জানতে পারলাম। তবে বাস্তবতা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমরা জানি আমাদের এসডিজি অ্যাচিভ করবার কিন্তু একটা তাড়না রয়েছে, একটা টার্গেট আমাদের আছে, যেখানে স্পষ্টত বলা হয়েছে কাউকে পিছিয়ে রেখে কিন্তু এই উন্নয়নটি বা এই লক্ষ্যমাত্রাটি অর্জন সম্ভব না। সেক্ষেত্রে আমাদের এখনকার সময় যে পরিবর্তনগুলো দরকার, সমাজ কি সেই পরিবর্তনগুলোর জন্য রেডি কিনা, বা আমাদের চারপাশে যেই সোসাইটিটা আমরা দেখি সেই সোসাইটির মধ্যে কি সেই গ্রহণযোগ্যতাটা তৈরি হয়েছে কিনা যে তাদেরকে একসাথে করে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে কাজ করতে? যে কি দেখেছেন আপনারা? ওনারা পিছিয়ে পড়েছে অনেক আগে থেকে, তো আমাদের আসলে ওভারনাইট এটা চেঞ্জ করা সম্ভব না। এই প্রসেসটা একটু গ্র্যাজুয়াল প্রসেস। তবুও আপনাদের খুব ভালোই লাগবে যখন আপনারা শুনবেন যে আমাদের প্লাস 200-এর বেশি, 200-র বেশি আমাদের এমপ্লয়ি আছে যাদের এরকম ডিসেবিলিটি আছেন। তো আমার মনে হয় যে 10-20 বছর আগে আমরা এটা শুনতাম না। এখন আমরা এই 2020-তে শুনছি যে আমাদের 200 এমপ্লয়ি আছে, এবং আমাদের ম্যানেজমেন্ট আছে আরো বাড়াই। এবং আনফরচুনেটলি করোনার জন্য আমাদের কিছু রিক্রুটমেন্ট বন্ধ ছিল, কারণ আমরা গ্যাদারিং করতে পারিনি, ইন্টারভিউ নিতে পারিনি। খুব তাড়াতাড়ি শুরু করবো। আমরা যখন অন্যান্য ডিপিওদের সাথে কাজ করি, এনজিওদের সাথে কাজ করি, যারা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে, ওনারাও কিন্তু অনেক এগিয়ে গেছে। এখন তারা পিছিয়ে ফিরেন। আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই যে আমার টিমে একজন আছে বরিশালে, শ্রাবণী সাহা। ওনাকে বোধহয় আপনারা সবাই চেনেন, কারণ উনি সব নিউজ ম্যাগাজিনে অনেক প্রোগ্রামে আছেন। উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাইজও পেয়েছেন গত বছর। তো অনেক দূর চলে আসছে, এবং উনি এটাও জেনে খুশি হবেন যে উনি কিন্তু জাহাঙ্গীরনগর এক্সপ্রেস করা, তার মানে ওখানেও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্যবস্থা আছে, তাই না? সো অনেক জায়গায় তারা আসতে চায়, এখনো আমাদের নীতি বা সোসাইটি এখন রেডি না।
আরেকটা জিনিস আমরা করেছি, না বললেই না, আমার এটা খুব কি বলবো, ক্লোজ টু মাই হার্ট। এটা হচ্ছে যে আমরা বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিমকে আমরা বাংলাদেশের জন্য স্পন্সর করি। তো এটাও একটা বড় জিনিস, যে কে কবে ভেবেছিল যে একটা ক্রিকেট টিম হবে 13-14 জনের এবং তারা হুইল চেয়ারে খেলে। তো অনেক উন্নতি হয়েছে, আমি বলবো অনেক প্রোগ্রেস হয়েছে, বাট এটা একদমই ইনাফ না, যথেষ্ট না, এটাই আমাদেরকে আসতে হবে। আরেকটা জিনিস একটু বলতে চাই, যে যেহেতু বাংলাদেশের নারীরা একটু পিছিয়ে আছে, আপনি চিন্তা করেন যে নারী যদি ডিসেবিলিটি থাকে, প্রতিবন্ধী নারী থাকে, তাদের জন্য কিন্তু আরেকটু কষ্ট। নিশ্চয়ই এই কষ্টটা আমরা অনেকদিন ধরে কিন্তু গণমাধ্যমে আমরা অ্যাড্রেস করবার চেষ্টা করছি। আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন সংস্থার কাছ থেকে যখন তথ্যগুলো প্রাপ্ত হই, জনসাধারণকে জানাবার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ মারিয়া হক আজকে দিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। সবচেয়ে বড় যে বিষয়, উনি আজকে দিনে ওনাকে পেয়ে আমাদের যেটা সুবিধা হয়েছে, এটা অনেক কিছু আমরা জানতে পেরেছি। শুধু জানতে পারার পাশাপাশি আমাদের যে অগ্রযাত্রা, আমরা কাউকেই পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি না, এই বিষয়টি কিন্তু আরো একবার সবাইকে জানাতে প্রথম কথা হচ্ছে যাত্রা তো শুরু করি, প্রথম পদক্ষেপটা নেওয়াটাই জরুরি, তারপর না হলে এগিয়ে যাওয়া যাবে। আপাতত যে পদক্ষেপটা নিতে চাই তা হচ্ছে বিরতিতে না যে বিদায় নেয়ার পদক্ষেপ। দর্শক, আজকের আয়োজনের এখানে ইতি টানতে হচ্ছে। সম্ভাবনার অনেকগুলো গল্প বলেছি যা আপনাকে অনুপ্রাণিত করে, তাই আমাদের অর্জন। আর যেটুকু আপনাদের মনে হলো না, দরকার ছিল না, কারণ আমরা ঝালিয়ে নেব। একদম। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, শুভ সকাল।